হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাবিদির চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে, যে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত ও মালদ্বীপের মধ্যে কি সম্পর্ক। একবিংশ শতাব্দীতে ভারত এবং মালদ্বীপের মধ্যে কি সম্পর্ক তা বিস্তারিত আলোচনা করব। দেখো, তাহলে তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো, তাহলে মালদ্বীপের অবস্থানটা প্রথমে দেখে নাও। ঠিক আছে, এটা ভারতের এখানে আছে শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার এই যে ভারতের এই পাশে, ঠিক আছে, ঠিক এই জায়গাটার মধ্যে অনেকগুলি দ্বীপ মিলে এনে কিন্তু মালদ্বীপ অবস্থিত। ঠিক আছে, তাহলে মালদ্বীপ হচ্ছে একটা আর কি অনেকগুলি দ্বীপ মিলে, প্রায় এখানে কতগুলি দ্বীপ আছে বলো তো? 1192টি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রয়েছে। তাহলে ছোট ছোট দ্বীপ মিলে এই মালদ্বীপ, এই রাষ্ট্রটি গঠিত। তাহলে একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। আর এই মালদ্বীপের রাজধানীর নাম কি? রাজধানী হচ্ছে মালে। ঠিক আছে, তাহলে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। আর এই দেশটি মালদ্বীপ, এটা কত সালে স্বাধীন হয়? মনে রাখবে, এই দেশটি স্বাধীন হয় হচ্ছে 1965 সালে স্বাধীন হয় বা স্বাধীনতা পায়। তাহলে ভারত যেমন 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়, ঠিক তেমন ব্রিটিশ এখানেও কিন্তু আগে ব্রিটিশরা শাসন করতো। তারপরে 1965 সালে ব্রিটিশ থেকে এই মালদ্বীপ শাসনমুক্ত হয়ে স্বাধীন হয়ে যায়। তাহলে এই যে এই ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্কের মধ্যে প্রথমে একটা তোমাদের চুক্তি আলোচনা করতে হবে। সেটা হবে যে সামুদ্রিক সীমানা চুক্তি। এই সামুদ্রিক সীমানা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1976 সালে। মনে রাখবে যে ভারত এবং মালদ্বীপের মধ্যে যে সীমানা, কতটুকু জায়গা পর্যন্ত সমুদ্রের ভারতের আর কতটুকু মালদ্বীপের, তা নিয়ে আর কি এখানের মধ্যে এগ্রিমেন্ট হয়, একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা সামুদ্রিক সীমানা চুক্তি নামে পরিচিত। ঠিক আছে, এটা কত সালে হয় এটা মনে রাখবে, যে ভারত এবং মালদ্বীপের মধ্যে সামুদ্রিক সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় 1976 সালে। এছাড়া যদি বলা যায় যে বর্তমানে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্ক কেমন, তাহলে দেখা যায় যে শুরু থেকেই, স্বাধীনতার পর থেকেই কিন্তু ভারত এবং মালদ্বীপের সম্পর্ক ভালো ছিল, কিন্তু মাঝের মধ্যে সম্পর্কের মধ্যে আর কি সম্পর্ক অনেক সময় খারাপ হয়ে যায়, আবার কখনো ভালো হয়ে যায়। কী হবে, যে এই মালদ্বীপের মধ্যে যে সরকার চেঞ্জ হয়, তাহলে সরকারের চেঞ্জ হওয়ার, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু যে ভারতের সঙ্গে সম্পর্কের মধ্যেও প্রভাব পড়ে। কখনো প্রো ইন্ডিয়া সরকার আছে, কখনো ভারত বিরোধী সরকার আছে। ইব্রাহিম মোহাম্মদ সোলি, ঠিক আছে, ইব্রাহিম মোহাম্মদ সোলি যে আর কি প্রেসিডেন্ট হয়েছিল মালদ্বীপের, তিনি কিন্তু সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছিল। কিন্তু এই যে মোহাম্মদ মুইজু, যিনি 2023 সালে যিনি প্রেসিডেন্ট হন মালদ্বীপের, মোহাম্মদ মুইজু, তিনি কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়েছিল মালদ্বীপের মধ্যে। ঠিক আছে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, যে ভারতের প্রভাব মালদ্বীপের মধ্যে বেশি পড়ছে, মালদ্বীপ একটা সার্বভৌমত্ব কান্ট্রি থাকছে না, ভারতের এতটা প্রভাব মালদ্বীপের মধ্যে পড়ছে। তাহলে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কিন্তু চালিয়েছিল এই মোহাম্মদ মুইজু, যার দ্বারা তিনি জনমত গঠনের চেষ্টা করেছিল যাতে সে ইলেকশনে জিতে যায়। 2023 সালে কিন্তু মোহাম্মদ মুইজু জিতে যায়। আর বর্তমানে মালদ্বীপের যে প্রেসিডেন্ট আছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ মুইজু। তাহলে কিন্তু বর্তমানে তারপরে মালদ্বীপের মধ্যে যে জিডিপি, মালদ্বীপের জিডিপির মধ্যে অনেকটাই কিন্তু ট্যুরিজম থেকে আসে, অর্থাৎ অনেক ভারতীয়রাই কিন্তু এই মালদ্বীপে যায় ঘুরতে। অনেক বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই মালদ্বীপে যায় ট্যুরিস্ট হিসেবে, ট্যুরিস্ট ডেস্টিনেশন একটা খুব ভালো, তারা প্রমোট করে। কিন্তু এই মালদ্বীপের কয়েকজন ক্যাবিনেটের মন্ত্রীরা আমাদের ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর কি কুমন্তব্য করেছিল, ঠিক আছে, খারাপ বক্তব্য রেখেছিল। তার জন্য কিন্তু আর কি বলিউডের অ্যাক্টররা, ভারতরা আর কি সেখানে ট্যুরিস্ট হিসেবে যাওয়া বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, তার জন্য কিন্তু মালদ্বীপের ওপর একটা নেগেটিভ প্রভাব পড়েছিল। তাহলে এখন যদি বলি যে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্কের মধ্যে, তাহলে তোমাদের জানতে হবে যে একটা অপারেশন ক্যাকটাস, ঠিক আছে, অপারেশন ক্যাকটাস সম্পর্কে তোমাদের জানতে হবে।
অপারেশন ক্যাকটাস। এটা কবে সংগঠিত হয়? 1988 সালে। তাহলে এই অপারেশন ক্যাকটাসটা কি এটা বলে নিই, যে এই অপারেশন ক্যাকটাস এটা কে চালায়? ভারত কিন্তু মালদ্বীপে এই অপারেশন ক্যাকটাস চালায়, একটা মিলিটারি অপারেশন বলা যায়। কিসের জন্য? যে মালদ্বীপে কি হয়, যে আব্দুল লুফতি নামে একজন ব্যক্তি, তিনি কি করেন, একজন বিজনেসম্যান ছিলেন, ঠিক আছে, আব্দুল লুফতি। সেই বিজনেসম্যান অনেক ভাড়াটে গুন্ডা আনিয়ে আর কি বলা যায়, ভাড়াটে সৈন্য আনিয়ে এই মালদ্বীপের সরকারকে পরিবর্তন করতে চেয়েছিল, অর্থাৎ কু করতে চেয়েছিল, মালদ্বীপের সরকারকেই চেঞ্জ করতে চেয়েছিল। মালদ্বীপের যে তখন লিডার ছিল আব্দুল গাউম, তাহলে সেই আব্দুল গাউমকে পরিবর্তন করে সেই সরকারকে পাল্টে দিতে চেয়েছিল। তার জন্য সেই সরকার, মালদ্বীপের সরকার ভারতের কাছে সাহায্য চায়, আগে অন্যান্য দেশের কাছেও সাহায্য চায়, ব্রিটেন, ইউকে বলো, আমেরিকা বলো, পাকিস্তান বলো, শ্রীলঙ্কা বলো, সব দেশের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ সাহায্য করে না। শেষ পর্যন্ত ভারতের কাছে সাহায্য চায় ভারত। তারপরে 16 থেকে 18 ঘন্টার মধ্যে মালদ্বীপকে আবার পুনরুদ্ধার করে ফেলে ভারতের সেনারা। তাহলে এই ঘটনাটা মনে রাখবে। তাহলে অপারেশন ক্যাকটাস যদি পরীক্ষা আসে, কত সালে হয়েছিল? 1988 সালে। আর এই অপারেশন ক্যাকটাস কোন দেশে চালানো হয়? মালদ্বীপে চালানো হয়। আর সেটা কে করে? ভারত। নেক্সট দেখো যে অপারেশন নীর সম্পর্কে জানতে হবে। অপারেশন নীর, তাহলে এই অপারেশন নীর হয় হচ্ছে 2014 সালে, ঠিক আছে। তাহলে এই 2014 সালে কি হয়, যে এই মালদ্বীপে পানীয় জলের সংকট দেখা যায়। সেখানে পানীয় জলের এতটা সংকট দেখা যায় যে তারপরে ভারত সেখানে এই অপারেশন নীরের দ্বারা সেখানের মধ্যে পানীয় জল পাঠায়, প্রোভাইড করে, ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করে মালদ্বীপকে ভারত। তাহলে ভারত সর্বদা তার যে প্রতিবেশী দেশগুলি আছে সব সময় সাহায্য করে থাকে। তাহলে ভারতের একটা ডক্ট্রিন আছে, সাগর ডক্ট্রিন, ঠিক আছে। এটার ফুল ফর্মটা মনে রাখবে, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন, ঠিক আছে। তাহলে এই সাগর ডক্ট্রিনের মতে আর কি, এটা 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে ঘোষণা করে। এটা একটা নীতি বলা যায়, সাগর নীতি, যেটার ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। এর দ্বারা, এই সাগর ডক্ট্রিনের দ্বারা কী করা হয়, এই নীতির দ্বারা, এটা হচ্ছে ভারতের একটা বিদেশ নীতি বলা যায়, যে ভারত মহাসাগর যে আছে সেই ভারত মহাসাগরের মধ্যে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য, ঠিক আছে, শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে আরও যে সুসম্পর্ক গড়ে তোলা, এটা হচ্ছে ভারতের সাগর ডক্ট্রিনের প্রধান উদ্দেশ্য। তাহলে এই সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজনের মাধ্যমে ভারত কি করবে, যে ভারত মহাসাগরের মধ্যে সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য যে দেশগুলি আছে, ভারতের প্রতিবেশী দেশগুলি, যেমন মালদ্বীপ আছে, এখানে শ্রীলঙ্কা আছে, এই দেশগুলির সঙ্গে আর কি সম্পর্ক আরও জোরদার করবে, আর যার দ্বারা এখানের মধ্যে সিকিউরিটি প্রোভাইড করা যাবে। চীনের প্রভাব এখানে বাড়ছে, তাহলে চীনের প্রভাবকে কাউন্টার যাতে করা যায়, তার জন্য ভারত কী করবে, এই দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও ভালো করবে, যাতে চীনের প্রভাব এখানে না আসতে পারে। কিন্তু চীন তাও তাদের প্রভাব কিন্তু এখানে ফেলছে, ঠিক আছে। আর এখানের মধ্যে মালদ্বীপের যে রাজধানী মালে, ঠিক আছে, এই জায়গার মধ্যে মাঝখানে আছে মালে রাজধানী। আর এই দ্বীপের মধ্যে সবথেকে বেশি মানুষ বাস করে এই রাজধানীর এই এলাকাটার মধ্যেই, ঠিক আছে। বেশিরভাগ যে লোক আছে তারা এই জায়গাটার মধ্যেই বাস করে। তাহলে ভারত এর মধ্যে একটা প্রজেক্ট, ঠিক আছে, গ্রেটার মালে প্রজেক্ট, এটা তোমাদের জানতে হবে। গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্ট, ঠিক আছে, কানেক্টিভিটি প্রজেক্ট। এই গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্ট যে আছে, এর দ্বারা কি করা হবে, এই প্রজেক্টের দ্বারা এই যে মালদ্বীপ যে দেশটি আছে তার যে রাজধানী আছে মালে, এই জায়গার মধ্যে বেশি মানুষ বসবাস করে, তাহলে তার সঙ্গে এই মালে রাজধানীর সঙ্গে ছোট ছোট 3টি দ্বীপকে আর কি সংযোগ করবে ব্রিজের মাধ্যমে, রাস্তার মাধ্যমে, ঠিক আছে। তাহলে সেই যে সংযোগ, এখানে লেখা আছে কানেক্টিভিটি প্রজেক্ট, অর্থাৎ সংযোগ করার জন্য। তাহলে এই রাজধানীর সঙ্গে
মালদ্বীপের যে রাজধানী মালে তার সঙ্গে ছোটো ছোটো 3টা দ্বীপ আছে, সেই 3টা দ্বীপকে একত্রিত করার জন্য, যাতে এক দ্বীপ থেকে অন্য, মাঝখানে তো জল তাই না, তো তার জন্য কানেক্ট করার জন্য একটা দ্বীপের থেকে আরেকটা দ্বীপে যাতে খুব সহজেই যাওয়া যায়, তার জন্য ব্রিজ তৈরি করা হবে, রাস্তা তৈরি করা হবে। এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা ভারত আর মালদ্বীপ কিন্তু মিলে করবে। আর ভারত এখানের মধ্যে 500, ঠিক আছে, মিলিয়ন ডলার, ঠিক আছে, মিলিয়ন ডলার কিন্তু 500 মিলিয়ন ডলারের কিন্তু প্যাক্ট কিন্তু সাইন করেছে এই মালদ্বীপের সঙ্গে। এর মধ্যে 100 মিলিয়ন ডলার তো গ্রান্ট দেবে, ঠিক আছে, 100 মিলিয়ন ডলার তো গ্রান্ট দিয়ে দেবে মিলিয়ন ডলার, আর হচ্ছে 400 মিলিয়ন ডলার তো ক্রেডিট দেবে, ঠিক আছে, লাইন অফ ক্রেডিট দিয়ে দেবে। তাহলে টোটাল 500 মিলিয়ন ডলারের একটা প্যাক্ট কিন্তু সাইন করা হয়েছে এই মালদ্বীপের সঙ্গে। তাহলে এই রাজধানীর সঙ্গে, মালের রাজধানীর সঙ্গে যেই 3টি দ্বীপের কানেক্টিভিটি করা হবে, সেই 3টি দ্বীপের নাম লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ভিলিংলি, 2 নম্বর হচ্ছে গুলহি ফালহু, আর 3 নম্বর হচ্ছে থিলাফুসি, ঠিক আছে। তাহলে ভিলিংলি, গুলি ফালহু আর থিলাফুসি, এই যে 3টি দ্বীপ, ঠিক আছে, পরপর আছে, মালের সঙ্গে কানেক্ট করা হবে। তাহলে এটাই হচ্ছে গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্ট। এটার মধ্যে কিন্তু ভারত অংশীদারি আছে। তাহলে তোমাদের পরীক্ষা এটা আসবে না, ঠিক আছে, ক্লাস 12-এ এগুলো আসে না, যে কোন দ্বীপের সঙ্গে কানেক্টিভিটি করা হবে। তোমাদের শুধু জেনে রাখা দরকার যে এই গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্ট, এটা ভারত সাইন করেছে কত মিলিয়ন ডলার, 500 মিলিয়ন ডলার, আর কোন দেশের সঙ্গে করেছে, এটা মালদ্বীপের সঙ্গে করেছে। এতটুকু মনে রাখতে হবে। তাহলে এতটুকু মনে রাখবে। আর এই ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্কের মধ্যে সমস্যা কি, এতটুকু পড়লেই হয়ে যাবে। আর সমস্যা দেখো যে সম্পর্কের মধ্যে কী কী সমস্যা দেখা যায়। 1 নম্বর তো হয়ে গেল চীনের প্রভাব। চীনের প্রভাব কিন্তু প্রথম সমস্যা ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্কের মধ্যে। যেমন ভারত এখানের মধ্যে অনেক ইনভেস্টমেন্ট করেছে মালদ্বীপে, এমন কিন্তু চীনও এই ইনভেস্টমেন্ট করেছে মালদ্বীপের মধ্যে। তাহলে চীনের প্রভাবও কিন্তু এই মালদ্বীপ শ্রীলঙ্কার মধ্যে বাড়ছে। এই শ্রীলঙ্কায় বলেছিলাম যে হাম্বানটোটা পোর্ট ছিল, 99 বছরের জন্য লিজে নিয়ে নিয়েছে চীন। চীন কি করে, যে চীন যে অনুন্নত দেশগুলি আছে সেই দেশগুলিকে কী দেয়, ঋণ দেয়, আর্থিক ঋণ দেয়। তারপরে সেই আর্থিক ঋণের জালে জড়িয়ে ফেলে একটা ছোট দেশ, পরে সেই ঋণ শোধ করতে পারে না। আর যখন সেই ঋণ শোধ করতে না পারে কোনো একটা দেশ, তখন চীন কী করে, কোনো কিছু চেয়ে নিয়ে নেয়। যেমন এখান থেকে হাম্বানটোটা পোর্ট 99 বছরের জন্য নিয়ে নিয়েছে, তারপরে সেটা বলা যায়। তার সেরকম এই যে পরে মালদ্বীপের মধ্যেও যে মালের সঙ্গে আরেকটা এমন একটা ছোটো দ্বীপ আছে, যার সঙ্গে কানেক্টিভিটির মধ্যে চীন এখানের মধ্যে ইনভেস্ট করেছিল, ঠিক আছে। তাহলে এরকম ভারতও এখন ইনভেস্ট করেছে। তাহলে ভারত সর্বদা চায় যে ভারতের প্রভাব এই দেশগুলির উপরে থাকে, যাতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে তাহলে চীন যাতে এখানে প্রভাব বিস্তার করতে না পারে। কিন্তু চীনের প্রভাব তো আস্তে আস্তে এখানে বাড়ছে। তারপরে এখানের মধ্যে মালদ্বীপের মধ্যে যে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, ঠিক আছে, BRI যে প্রজেক্ট আছে চীনের, এই প্রজেক্টের অংশীদার হয় এই মালদ্বীপ। তাহলে এই চীনের প্রভাব কিন্তু এখানে পড়ছে। তাহলে আর 1 নম্বর চীনের প্রভাব। 2 নম্বর কি, রাজনৈতিক অস্থিরতা আরেকটা সমস্যা। রাজনৈতিক অস্থিরতা, তাহলে রাজনৈতিক অস্থিরতাও কিন্তু ভারত এবং মালদ্বীপের সম্পর্কের মধ্যে একটা সমস্যা। যে রাজনৈতিক অস্থিরতা কি, যে এক এক সময় এক এক সরকার আসে, এক এক সময় এক এক প্রেসিডেন্ট হয়, আর এক এক প্রেসিডেন্ট একবার ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করে রাখে, আরেকবার চীনের সঙ্গে ভালো সম্পর্ক করে রাখে, একবার ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, আরেকবার খারাপ সম্পর্ক রাখে, ঠিক আছে, এরকম আর কি। তাহলে কোনো সরকার আসলে, যেমন ইব্রাহিম মোহাম্মদ সোলি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করে রেখেছিল, 2018 সালে হয়েছিল। তাহলে 18 থেকে 23 পর্যন্ত ভালো ছিল, যে ইন্ডিয়া ফার্স্ট পলিসি, ঠিক আছে। ইব্রাহিম মোহাম্মদ সোলি ইন্ডিয়া ফার্স্ট পলিসি গ্রহণ করেছিল, যে ভারতই প্রথম। কিন্তু তারপরে যে মোহাম্মদ মুইজু আছে, তিনি তো ক্যাম্পেইনই শুরু করছিল ইলেকশনের আগে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, যে ভারতকে এখান থেকে, ভারতের প্রভাবকে বাড়তে দেওয়া যাবে না মালদ্বীপে। কিন্তু বর্তমানে মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট আছেন, আর এটি একটা ইসলামিক স্টেট, ঠিক আছে,
একটা এখানের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলিম কান্ট্রি কিন্তু এই মালদ্বীপ, এটা মনে রাখবে। তাহলে দেখতে গেলে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক এখন ভালোই আছে, ভবিষ্যতে আরও ভালো হবে, যাতে চীনের প্রভাব না পড়ে সেটাই আসল কথা। তাহলে এই ছিল ভারত এবং মালদ্বীপের মধ্যে রিলেশন এই 21st সেঞ্চুরিতে। তাহলে আজকে ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভারত এবং ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কী সম্পর্ক, ঠিক আছে, পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় থেকে অর্থাৎ 1991 সালের পর থেকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কী সম্পর্ক তা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।